পরিবেশ বান্ধব শহরের ভাবনায় কাগজের কাপ প্লেট তৈরি করছেন কাজী সাজিদুর রহমান। ছোট একটি রুমে শুরু করেছিলেন এ ব্যবসা, আর এখন পূর্বাঞ্চলে করছেন 15,000 স্কয়ার ফিটের নতুন কারখানা। বর্তমান কারখানায় দিনে 3,60,000 পিস কাপ উৎপাদন হয়। জানালেন নতুন কারখানায় উৎপাদন ক্ষমতা বেড়ে হবে দৈনিক 8 থেকে 10 লাখ পিস। তৃষ্ণা হোমরায়ের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। 2010 সালে হজে গিয়ে এমন পেপার কাপ তৈরির ভাবনা মাথায় আসে কাজী সাজিদুর রহমানের। আমি এটা নিয়ে একটু রিসার্চ করি, অনলাইনে যাই, দেখি যে দুটা কথা খুব ভালো লাগে, যে 100% এটা ইকো ফ্রেন্ডলি এবং 100% ফুড গ্রেড প্রোডাক্ট। আর তাই দেশে ফিরে রীতিমতো 8 ঘাট বেঁধে নেমে পড়েন। শুরু করেন পেপার কাপ নিয়ে খোঁজ খবর। জানলেন বিশ্ববাজারে মালয়েশিয়ার মালেক্স কোম্পানির খুব নামডাক। তাই হাতে কলমে শিখতে পাড়ি জমালেন মালয়েশিয়ায়, সেখান থেকে চায়না। এভাবে 2 বছর ধরে নিজেকে তৈরি করেন তিনি। এরপরে আমি মেশিন এলসি খুলে দিই, আমার র ম্যাটেরিয়ালস এলসি খুলে দিই, আর আমি আমার এই ফ্যাক্টরিটা গোছাতে থাকি। 2 বছর পরে তেজগাঁওয়ে 1200 স্কয়ার ফিটের এই ঘরে শুরু হয় কাজী পেপার কাপের যাত্রা। ব্যাংক ঋণ সহ সম্বল 40 লাখ টাকা, কর্মচারী মাত্র 3 জন। কাপ তৈরি করে নিজেই নেমে পড়েন বিপণনে। প্রথম গ্রাহক হিসেবে পেয়েছেন শেভরনের মতো প্রতিষ্ঠানকে। ধীরে ধীরে গ্রাহক তালিকায় যোগ হয় দেশি বিদেশি 280টি প্রতিষ্ঠান। আমি যখন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছিলাম ফ্যাক্টরি গোছানো, তখন কিন্তু আমি মার্কেটিং প্ল্যানটা করে ফেলছিলাম। আমার বেসটাকে স্ট্রং করে ফেললাম মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর অর্ডার নিয়ে। জাতীয় পুরস্কার পাওয়া এই উদ্যোক্তা জানালেন, অন্য দেশের চেয়ে বেশি শুল্ক ও অর্থায়নই এ ব্যবসার প্রধান বাধা। এটার কাঁচামাল আমদানিতে যে শুল্কর ব্যবস্থা আমাদের করে রাখা হয়েছে, সেটা ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে সামঞ্জস্য না। বাংলাদেশ ব্যাংকে গ্রিন সেক্টর বলে কিছু বিজনেসকে আলাদাভাবে রাখা আছে। তো এটা 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 100% ইকো ফ্রেন্ডলি, কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সেই তালিকাভুক্ত হয়নি। যার কারণে আমরা যে ফাইন্যান্সটা পাবো, গ্রিন ফাইন্যান্স যেটাকে বলা হয়, সেই ফাইন্যান্সটা পাওয়ার জন্য কিন্তু এখন আমরা পাচ্ছি না। জানালেন আগামী মাসেই পূর্বাচলে 15,000 স্কয়ার ফিটের পরিবেশ বান্ধব এই কারখানায় শুরু হচ্ছে কেপিসির উৎপাদন। তৃষ্ণা হোমরায়, 71, ঢাকা। দর্শক, এই নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন উদ্যোক্তা সাজিদুর রহমান। সাজিদুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। প্রথমে জানতে চাচ্ছি, পেপার কাপ তৈরি করার মতো একটি ভিন্নধর্মী একটি আইডিয়া কিভাবে এলো, গল্পটা জানতে চাই। এটা আপনার 2010 সালে আমি আমার আম্মাকে নিয়ে হজে গেছিলাম আর কি। সেই সময় আমি রোজা ছিলাম মদিনা শরীফে। তো ইফতারির আগে একজন আরবিয়ান শেখ আমাকে বললেন যে আপনি রোজা থাকলে আমরা আপনাকে ইফতারি দিব। তো আমি সেটা এগ্রি করলাম। তো উনি তখন পেপার কাপে করে আমাকে ইফতারি দিলেন। একটা কাপের মধ্যে ছিল আপনার ওদের গাওয়া বলে কফি, হ্যাঁ, আর একটা কাপে খেজুর। তো আমি যখন ইফতারির সময় হলো, হ্যাঁ, আজান হয়ে গেল, আমি তো গাওয়াটা শেষ করলাম, কিন্তু খেজুর সব শেষ করতে পারিনি। তখন এই কাপটা নিয়ে আমি আমার রুমে আসি। পরবর্তীতে যখন রাত্রে রুমে আসলাম, তো হঠাৎ করে মনে হলো যে আমার পাঞ্জাবির পকেটে তো খেজুর আছে, আমি এটা খাই। এটা বাহির করছি, তখন এই কাপটা আমার হাতে। এই সময় আমার বেসিক্যালি এই টাইমটাতে আমার আইডিয়াটা আসছে যে এটা একটা ভালো প্রোডাক্ট, ভালো পণ্য। আমি ইন্টারনেট দেখি, সার্ফিংয়ে যাই, দেখি যে এটা 100% পরিবেশ বান্ধব এবং আপনার 100% আপনার এটা ফুড গ্রেড। তো এই দুইটা জিনিস আমার কাছে মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে, হ্যাঁ, বর্তমান সময়ের সাথে খুব গুরুত্বপূর্ণ। এটা যায়, এটা ব্যবসা হিসেবে নেওয়া যাইতেই পারে। তখন আমি এটা ডিসিশন নিই যে এটা নিয়ে আমি একটু কাজ করব। তারপরে দেশে এসে এই আইডিয়াটা কিভাবে এক্সপোর্ট করেন, মানে তারপরে কি করলেন দেশে এসে? আসলে বিজনেস তো আসলে কিছু বিষয়কে মাথায় রাখতে হয় বিজনেস করতে গেলে। আমি আগে মার্কেট অ্যানালাইসিস করি যে এখন এটার অবস্থানটা কি। তো অবস্থানটা ছিল বাংলাদেশে, যেমন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তারা পেপার কাপ তারা ইউজ করতেছিল, দেশের বাইরে থেকে আনতেছে, ইউজ করতেছে। মানে এটা বিষয়টা হলো যে না, এটা এখানে ব্যবহার হচ্ছে, কিন্তু ম্যাসিভভাবে না, হ্যাঁ, এটা এটা জাস্ট একটা সেগমেন্টে ব্যবহার হচ্ছে। তো তখন আমি একটা সাহস পাই এবং আমি তখন দেখি টেকনোলজিটা আমার জানার দরকার। আমি তখন এই যে দেশের বাইরে চলে গেলাম, মালয়েশিয়াতে গেলাম, সেখানে মালেক্স কোম্পানিতে কিছু আমি আইডিয়া নেই। বেসিক্যালি আমি ট্রেনিংটা নিই চায়নাতে। আমি ওখান থেকে আইডিয়া নিই, চায়নাতে ট্রেনিং নিই, যাদের কাছে মেশিন আনি, ওদেরকে বলি যে আমাকে এটা বুঝাও, যদি আমাকে তোমরা শিখাইতে পারো তাহলে আমি তোমাদের মেশিন নিয়ে যাবো। তখন ওরা আগ্রহী হয়ে আমাকে এটা পুরোপুরি বোঝানোর চেষ্টা করে এবং আমি একটা বেশ ভালো একটা পাই আর কি, তাদের কাছ থেকে গাইডলাইন পাই। এরপরে আমি দেশে আসি। আসার পরে আমি আবার ব্যাংকের সাথে কথা বলি। ফাইন্যান্সটা তো এখানে মূল বিষয়, কারণ আমার তো নিজস্ব ফাইন্যান্স ওইভাবে ছিল না। তো ব্যাংক প্রথমে তো আসলে ওনারা বুঝতেই পারতেছিলেন না আসলে বিষয়টা কী।
ওনারা প্লাস্টিক মনে করছিলেন বারবার। হ্যাঁ, তো আমি তারপর ওনাদেরকে প্রোডাক্ট দেখালে ওনারা বলে আচ্ছা ঠিক আছে, প্রোডাক্ট ভালো, হ্যাঁ যেহেতু আপনি বলতেছেন ঠিক আছে আমরা কিছু ফাইন্যান্স করতে পারি। তো খুবই সামান্য একটা ফাইন্যান্স ওনারা করলেন। করার পরে আমি এইটাই নিয়েই আমি আসলে শুরু করি। তেজগাঁ শিল্পাঞ্চলে 1200 স্কোয়ার ফিটের একটা স্পেস আমি রেন্টেডভাবে নেই ফর 5 ইয়ার্স। আর আপনার মেশিনগুলো আমি এলসি করে দিই, কাঁচামাল এলসি করে দিই। তারপরে এগুলো যখন আসে, আমার এখনও মনে আছে যে 2012 সালে এটা আপনার ওই দিন ছিল এপ্রিল মাস। হ্যাঁ, আমি ওই মেশিন যখন আমি আনলোড করতেছি আমার ফ্যাক্টরির সামনে গাড়ির ট্রাক থেকে, তখন আমি ওখানে রাত্রে দাঁড়াই আমি 3 জনকে প্রথম আমি নিয়োগ দিই ফার্স্ট। এই 3 জন আমি একজন 4 জনের দিয়ে শুরু আর কি যা আমাদের। এর আগে যতগুলো কাজ ছিল ডকুমেন্টেশন, সমস্ত লাইসেন্সগুলা, তারপরে ফুল লোন নেওয়া, ব্যাংকের থেকে লোন অ্যাভেল করা, এগুলো সব আমি নিজেই করছিলাম আর কি। আচ্ছা, পেপার কাপ বিষয়টা আমাদের এখানে খুব একটা পরিচিত না। জি। এইরকম একটা পণ্য বাজারে আসলে নিয়ে আসতে হলে প্রথম কোন বিষয়গুলো আসলে লক্ষ্য রাখতে হয়েছিল বা কি কি চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল? এখানে সবথেকে বড় চ্যালেঞ্জ যেটা আমরা এখনও ফেস করি সেটা হচ্ছে অ্যাওয়ারনেস, পাবলিক অ্যাওয়ারনেস এটার উপরে নাই। হ্যাঁ, যে এই যে আমি প্লাস্টিকের একটা কাপ ইউজ করবো, এটার দ্বারা আমার কোন কোন ধরনের ক্ষতি, এটা তো একটা ম্যাসিভ ডিজাস্টার। হ্যাঁ, এটা মানুষ হয়তো জেনেও তাদের মধ্যে সেটার আসতেছে না আর কি। হ্যাঁ, তো এই জিনিসটা মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা তৈরি করাটা ছিল সবথেকে বড় আমাদের ফাইট। এখানে আমাদের যে সুবিধা ছিল সেটা হলো যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো অলরেডি অ্যাওয়ার অ্যাবাউট দ্যাট, যে এটা ভালো এবং এটাই আমাদেরকে ইউজ করতে হবে। যেন আমার প্রথম ক্লায়েন্ট ছিল শেভরন, ওনারা গ্যাস ফিল্ডের কাজ করেন, কিন্তু ওনারা জানেন যে ওনাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য এই প্রোডাক্টটা দরকার। তো এরকম আর কি। এইভাবে আমি যেটা করি, আমি প্রথম একটা বুদ্ধিমত্তা পরিচয় দিই, সেটা হলো আমি প্রথমে কিছু ক্লায়েন্ট বেস তৈরি করে ফেলি, স্ট্রং ক্লায়েন্ট বেস, যে না আমার ফ্যাক্টরিটা যেন রানিং থাকে। কারণ অ্যাওয়ারনেস তৈরি করতে গিয়ে যদি আমি আমার বিজনেসটা যদি আমার না আগায়, তাহলে তো আমার ইনকাম আসবে না। তা আমি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে আমার বেস ক্লায়েন্ট বানাই ফেলি, যেটা আমার এখনও স্টিল নাও। আর তারপরে আমি আস্তে আস্তে লোকাল মার্কেটগুলো ডেভেলপ করতে থাকি। যেমন আমার লোকাল মার্কেট ডেভেলপমেন্টের মধ্যে যেমন বসুন্ধরা, প্রাণ, আকিজ, এরা বাংলাদেশি কোম্পানি, কিন্তু ওনারা এখানে পেপার কাপ ইউজ করতেন না। এখন তারা আমার ক্লায়েন্ট। তার হসপিটালগুলো, এয়ারলাইন্সগুলো, এগুলো সব আমরা নতুন করে ডেভেলপ করি। এই মুহূর্তে 280টা ক্লায়েন্ট আমরা ডিল করতেছি বাংলাদেশে, যেটা ওই সময় মাত্র 4 থেকে 5টা ছিল। তো এইটা আমি মনে করি যে আমাদের একটা মানে প্রথম শুরু করার পর, এই ব্যবসাটা শুরু করার পর এখন পর্যন্ত আপনার কাছে কি মনে হয় যে যারা ক্রেতা যারা আছেন বা নতুন করে যারা আমাদের সাথে এই পণ্যগুলো ব্যবহার করছেন, তারা কতটুকু মানে আগ্রহী হচ্ছে? সচেতনতা কি বাড়ছে? এর ব্যবহার কি বাড়ছে? হ্যাঁ, অবশ্যই বাড়তেছে। কিন্তু আমি প্রথম যেদিন এই প্ল্যানটা করি, বিজনেসের প্ল্যানটা, সেই প্ল্যানটা আমার যেটা ছিল যে আমি চাচ্ছিলাম বাংলাদেশের একদম শেষ প্রান্ত পর্যন্ত, যেখানে চায়ের দোকান আছে, যেখানেই আছে, সেই চায়ের দোকানে পেপার কাপ যাবে। কারণ আপনি জানেন যে চায়ের দোকানে যে আমরা যে কাপে করে চাটা খাচ্ছি, এটার মানে আপনার হাইজেনিক যে ব্যাপারটা, এটা একেবারেই থাকতেছে না সেখানে। সাইদুর রহমান আমাদের একটি দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা তার ফোনটা নিয়ে আপনার এই বাকি কথাটা শুনবো। দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন একজন দর্শক, আমরা তার কথা শুনছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমি হাবিব বলছি মিরপুর থেকে। হ্যাঁ, আপনি কি জানতে চাচ্ছেন? আমি জানতে চাচ্ছি যে সাজিদুর রহমান ভাই একজন তরুণ উদ্যোক্তা, ওনাকে দেখে আমাদের মতো যুব সমাজ অনেকেই উদ্যোক্তা হওয়ার ইচ্ছা পোষণ করেন। তো আমি জানতে চাবো যে সাধারণ যারা বেকার যুবক আছে তাদের জন্য উনি কি পরামর্শ দিবেন ব্যবসা করতে আসলে, এবং কি কি প্রতিবন্ধকতা আমাদেরকে মোকাবেলা করতে হয় আমাদের বাংলাদেশের ক্ষেত্রে? ধন্যবাদ হাবিব, আপনার প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো আমরা। দর্শক, আমাদের সাথে আরেকজন দর্শক ফোনে যুক্ত হয়েছেন, আমরা তার কথাটি জেনে নিচ্ছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমি আসাদুজ্জামান। হ্যালো, শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। আমি আসাদুজ্জামান হিল্লোর এই সময় থেকে বলছিলাম। প্রশ্নটা হচ্ছে যে আমরা যদি এই উত্তরাঞ্চলে এই ধরনের একটা ছোটখাটো একটা এরকম করতে চাই, আমাদের কি ধরনের অভিজ্ঞতা, মানে প্রথমে কি ধরনের ক্যাশ আমাদের ইনভেস্ট করতে হতে পারে, এই ব্যাপারে একটু অতিথি জানতে চাচ্ছিলাম। এই কাজটি শুরু করার ক্ষেত্রে কি ধরনের কাজ জানা থাকা প্রয়োজন বা কি ধরনের অভিজ্ঞতা থাকা পর্যন্ত, তাই জানতে চাচ্ছেন, আমরা আপনার উত্তর খোঁজার চেষ্টা করব। তো সাজিদুর রহমান, আমরা যেটি কথা বলছিলাম যে আসলে কি কি প্রতিবন্ধকতা বা এই বাজারটা নিয়ে কথা বলছিলাম, যে আসলে সচেতনতা কতটুকু বেঁচে, যে বিষয়ে বলছিলেন আপনি।
তো যেটা হলো যে আমরা তখন ওই যে কাঁচা বাজারগুলো যেগুলো এখানে আমরা প্রোডাক্ট দেওয়া শুরু করি আমাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ের মাধ্যমে। তো সেখানেও দেখলাম যে মানুষ আস্তে আস্তে প্লাস্টিক থেকে সরার চেষ্টা করছে, কিন্তু আমরা একটা জায়গায় আটকায় যাই। সেটা হলো যে চায়ের দোকানগুলোতে আমরা খুব ম্যাসিভভাবে দিতে পারি না, কারণ প্রাইস লেভেলটা প্লাস্টিক কাপের থেকে আমাদেরটা হাই। এটার পিছনে একটা বিশেষ কারণও আছে, যেমন জানেন যেহেতু এটা পরিবেশ বান্ধব পণ্য, 100% পরিবেশ বান্ধব পণ্য হওয়াতে এইটার যে কাঁচামাল এটা সমস্ত পৃথিবীতে 0 থেকে 5% ডিউটি থেকে আমদানি যোগ্য আর কি। কিন্তু আমাদের দেশে যেহেতু নতুন পণ্য, ওই অ্যাওয়ারনেসের জায়গা মানে গভর্নমেন্ট লেভেলে অ্যাওয়ারনেসটা নাই। হ্যাঁ, তো এটা নর্মাল যে প্রোডাক্টগুলো আসে বাংলাদেশ সেটার সাথেই একত্রিত করে রাখার কারণে এটা ডিউটি চলে আসে 61%। তো এই জন্য এই প্রাইস লেভেলটা দেখা যাচ্ছে যে আমাদের যে মার্কেটে যে প্লাস্টিক কাপটা চলতেছে, যেটার সাথে আমাদের বেসিক্যালি আমরা চেষ্টা করছি ওটাকে রিমুভ করার, যাতে আমরা হাইজিনিকভাবে একটা প্রোডাক্টকে নিতে পারি। হ্যাঁ, আমাদের স্বাস্থ্যসম্মত যেটা বিষয়টা হওয়ার দরকার সেইখানে আমরা একটু ফেল করতেছি আর কি, যেহেতু মানুষ কম প্রাইসের দিকে চলে যাচ্ছে। তবে যদি সাধারণ মানুষের অ্যাওয়ারনেস থাকে যে না আমি এইটা আমার 2টা পয়সা বেশি গেলেও আমি একটা ভালো প্রোডাক্টের মধ্যে আমি আমার চা খাবো, তাহলে কিন্তু এটা আবার ফাইটটা উইন করা যায়। কিন্তু 2টা জায়গায় একসাথে একটু পেরে ওঠা কঠিন হচ্ছে আর কি। তাহলে কি মূলত ব্যাপারটা এরকম দাঁড়ালো যে সচেতনতা এখনো যেরকম হওয়ার কথা সেরকম ভাবে সচেতনতা গড়ে ওঠে না, যারা ব্যবহার করার কথা তারা ব্যবহার করছে না, করতেছে না। মানে আমি চাচ্ছি সাধারণ জনগণ একদম রুট লেভেলে ব্যবহারটা হোক। এখন তো মনে করেন ভালো ভালো অফিসগুলোতে ব্যবহার হচ্ছে, রেস্টুরেন্টে হচ্ছে, কফি শপে হচ্ছে। এটা তো হবেই, এটা তো হইতেই থাকবে। কিন্তু একদম গ্রাম পর্যায়ে মানুষ, রাস্তার ধারে যত চায়ের দোকান আছে সব জায়গায় এটা ব্যবহার শুরু হয়ে যাবে। ইন্ডিয়াতে অলরেডি এটা হচ্ছে, আপনার টোটালি স্টার্ট হয়ে গেছে, আমাদের নেইবার কান্ট্রি। আর ওয়ার্ল্ড তো আপনি সৌদিতে যান, দেখবেন চা খাওয়ার সময় পেপার কাপটা ছাড়া ওদের কোনো অপশন নাই আর টোটালি। সাদুর রহমান, আমরা আমাদের দর্শকের প্রশ্ন উত্তর নিয়ে আমাদের দর্শক যুক্ত হয়েছিলেন আসাদ, উনি জানতে চেয়েছেন এই ব্যবসাটা যদি কেউ শুরু করতে চায় পেপার কাপে, তাহলে সেই ক্ষেত্রে কি ধরনের অভিজ্ঞতা বা পুঁজি দরকার হবে? যে এখন বিষয়টা হলো এখানে পুঁজির থেকে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে সে এই বিষয়টা ভালোভাবে জানেন কিনা, এটার পুরো প্রোডাকশন প্রসেসটা জানতে হবে, এটার মার্কেটটা জানতে হবে। হ্যাঁ, এটা আপনি অপারেশনটা পারবেন কিনা, খুব ডিফিকাল্ট। এটা হলো সবথেকে বাংলাদেশে কয়েকটা কোম্পানি এরকম চেষ্টাও করছে। হ্যাঁ, আমি মানে কিন্তু তারা আসলে অপারেশনটা বুঝতে পারে নাই, তো আলটিমেটলি তখন তারা আবার অনেকে বন্ধও হয়ে গেছে। সেই ক্ষেত্রে আসলে যারা এই কাজটি শুরু করতে যাচ্ছে তাদের আসলে কি ধরনের কোয়ালিফিকেশন দরকার আছে বা কোনো ট্রেনিং এর দরকার আছে কিনা, সেটি হলে কোথায় ট্রেনিং দরকার আছে সেই প্রশ্নটা আমরা নিব। তার আগে আমরা একজন দর্শকের সাথে যুক্ত হয়ে নিয়েছি। আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন একজন দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। দর্শক, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন। আপনি আপনার টিভির ভলিউমটি একটু কমিয়ে নিন। কাপটা একটু ছোট সাইজ করার জন্য। আমাদের দর্শক লাইনটি কেটে গেছে, আমরা আবার ফিরবো পরবর্তীতে। যেটি নিয়ে কথা বলছিলাম আসলে, যে আসলে যারা নতুন করে শুরু করতে যাচ্ছেন তাদের কি ধরনের ট্রেনিং বা তাদের কি ধরনের কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা কি ধরনের দরকার আছে? আমি এটা অন্যভাবে বলি। হ্যাঁ, সেটা হলো দেখেন প্রত্যেকটা দেশে তো অনেকগুলো সেক্টর থাকে বিজনেস ওরিয়েন্টেড, তাই না? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলতেছেন যে ডাইভার্সিফিকেশন অফ প্রোডাক্ট ইন এক্সপোর্ট আর আমাদের লোকাল ইউজের ক্ষেত্রে। তো আসলে এখানে যেটা সমস্যা বেসিক্যালি সেটা হচ্ছে যে নতুন নতুন পণ্য যে আসতেছে সেই সেক্টরগুলোকে আরও কীভাবে মানে ভাস্ট করা যায়, বড় করা যায়, সেই বিষয়ে গভর্নমেন্টের কিছু ইনিশিয়েটিভ নিতে হবে। তাদেরকে এই ধরনের প্রোডাক্টের ট্রেনিংয়ের ব্যবস্থা করা থেকে শুরু করে সমস্ত পৃষ্ঠপোষকতা দেওয়ার যে বিষয়টা, এটা না দিলে একজন ব্যক্তির পক্ষে এতটা ফাইট করে উঠে আসা কিন্তু খুব ডিফিকাল্ট। হ্যাঁ, আপনি চিন্তা করতে পারবেন কিন্তু চিন্তা করে সেটাকে ইমপ্লিমেন্টেশন করা সবার পক্ষে সম্ভব হয় না। হ্যাঁ, কারণ সবাই তো এক কোয়ালিটির না। হ্যাঁ, তো এখন এইটা একটা বিষয়। আমাদের যেটা সবথেকে বড় থ্রেট এই মুহূর্তে সেটা হলো যে আমাদের এখানে স্কিল্ড লেবার নাই। এটা কিন্তু শুধু আমার সেক্টরের কথা না, এটা বাংলাদেশের ম্যাক্সিমাম সেক্টরে একই অবস্থা, বাট আমাদেরও একই অবস্থা। তো এই স্কিল লেবার না থাকলে আসলে কোনোদিন কোনো ইন্ডাস্ট্রি সেক্টর সেটা বড় হইতে পারে না। হ্যাঁ, এখন এই সমস্ত ছোট্ট ছোটো এগুলো তো ক্ষুদ্র শিল্পের আওতায় পড়ে। ক্ষুদ্র শিল্পের আওতায় আপনি তো বিদেশ থেকে একজন স্কিল লেবার আনতে পারেন না, এটা তো আপনার জন্য সম্ভব না।
তো সেখানে যে স্যালারি যে কাঠামো, তাই না, ওটা দিয়ে আপনি পোষাতে পারবেন না। তো আমি মনে করি এটা একটা মূল জায়গা, হ্যাঁ, যে এখানে আমাদের স্কিল লেবার তৈরি করাটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। যদি স্কিল লেবার হয়ে যায় তখন বাকি যে বিষয়গুলো আছে এগুলো তো মনে হয় সেক্টর যখন বড় হবে, গভর্নমেন্টের থেকে যে সমস্ত সুযোগ সুবিধা আমাদের পাওয়ার দরকার এগুলো আসাটা তখন সহজ হবে আর কি। শুল্ক এবং অর্থায়ন নিয়ে প্রতিবেদন দেখলাম কিছু সমস্যার কথা আপনি উল্লেখ করেছিলেন। আসলে সেই ব্যাপারগুলো একটু জানতে চাই যে আসলে শুল্ক এবং অর্থায়ন নিয়ে আসলে কি কি ঝামেলার মধ্যে পড়তে হয়েছিল এই জায়গাটা থেকে যদি একটু এখন আমরা দুইটা বিষয় নিয়ে খুব থ্রেটের মধ্যে আছি, হ্যাঁ। সেটা হলো যে একটা হলো আমাদের আমদানি শুল্কটা অনেক বেশি, যেটা বিশ্ববাজারের সাথে একেবারেই সামঞ্জস্যপূর্ণ না, মানে অনেক বেশি ডিফারেন্স। পার্থক্যটা আসলে কি ধরনের? মানে ইন্ডিয়াতে 0%, আমাদের এখানে সেটা 60-র উপরে, মানে ডিফারেন্সটা হিউজ। তো আপনার নেপালের মতন দেশে আপনার মাত্র 7.5%, মায়ানমারে 5%, আপনার মিডল ইস্টে 5%, আমেরিকা ইউরোপে সব 0% করা, বিকজ অফ ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট। এখন যেহেতু ইন্ডিয়াতে এটা 0%, আমাদের সাথে বর্ডার, সমস্যাটা হচ্ছে যে আমরা যে প্রোডাক্টটা বানাচ্ছি ওরা তো অলরেডি 61% রিডিউস রেটে চলে আসছে, মানে ম্যানুফ্যাকচারিং করার আগেই, তো ওদের প্রাইসটা কম। এখন ওরা যেটা করে বেনাপোল পোর্ট দিয়ে ওরা এখানে এটা এখন রেডি প্রোডাক্ট পাঠাচ্ছে, তো রেডি প্রোডাক্ট পাঠাচ্ছে আমাদের থেকে দাম কম, আর এখানে ওরা আন্ডার ইনভয়েসিং করে, ওদের যে অরিজিনাল প্রাইস, হ্যাঁ, সেই প্রাইসটা না দিয়ে তারা ডিক্লারেশন করছে অনেক কম প্রাইস, তখন ওদের ইম্পোর্ট ডিউটিটা কম হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে। তখন আমরা তো বাজারে একটু আমরা পিছিয়ে পড়ছি দামের দিক থেকে অন্যান্য দেশের সাথে তুলনায়, কিন্তু আমাদের যদিও কোয়ালিটি অনেক ভালো। উত্তরটি আরো জানছি, তার আগে আমরা আরেকজন দর্শকের সাথে কথা বলে নিই। দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন একজন দর্শক। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। প্রফেসর ডক্টর মোহাম্মদ সৈয়দ আলী মোল্লা। আমি স্কিল লেবার নিয়ে এই ব্যাপারে বলতে চাচ্ছিলাম যে বিদেশে স্কিল লেবারের ঘাটতিকে কিভাবে পূরণ করে সেই কথাটা একটু বলতে চাইছিলাম। অর্থাৎ বিদেশে যখন একটা ইন্ডাস্ট্রি করে, যখন স্কিল লেবার ঘাটতি থাকলে তারা পরিকল্পনা, যখন ইন্ডাস্ট্রি ওপেন করে তখন প্রথমেই তারা চুক্তিতে লেখা থাকে আমাদের লোক সেখানে ট্রেনিং নিয়ে তারপরে এখানে আসবে, তারপর তারা এখানে ট্রেনিং দিবে, তারপরে এটা এই স্কিল লেবারের যে অভাবটা এটা পূরণ করা সম্ভব। ঠিক আছে, আপনার প্রশ্ন উত্তর আমরা খুঁজছি। এই বিষয়ে আসলে বলুন, উনি জানতে চাইলো যে আসলে যারা কাজ করছে বা যারা ট্রেনিং এর জায়গাটা আছে সেই জায়গাটা থেকে আসলে এই ব্যবসা আসলে কি করে, মানে বিষয়টা যিনি উদ্যোক্তা হবেন বেসিক্যালি বিষয়টা তার উপর ডিপেন্ডেন্ট, হ্যাঁ। এখন তাকে কতটুকু সহযোগিতা করা যায় সেটা যে কোনো লেভেল থেকে হতে পারে, বিষয়টা এটাই। তো উনি যদি স্কিল লেবার পেয়ে যান দেন আমি মনে করি যে ওনার জন্য এটা ফ্রুটফুল টু গো অ্যাডভান্স। এখন আমাদের দেশে তো আসলে ক্ষুদ্র যারা বিনিয়োগকারী থাকেন বা ক্ষুদ্র উদ্যোক্তা, বিশেষ করে মাঝারি ক্ষুদ্র উদ্যোক্তা, তারা তো ফাইন্যান্সিয়ালি অতটা ডেভেলপ থাকেন না এবং আরও অনেক ধরনের সমস্যা থাকেন। তো এগুলো আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সব সমস্যা তো আর আমি এখানে ওইভাবে এলাবোরেটলি বলতে পারতেছি না, অনেক সমস্যায় প্রত্যেকটা পদে পদে তাকে ফেস করতে হয়। এজন্য যে কোনো আমি মনে করি নতুন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে সরকারি পর্যায়ের থেকে অনেক বেশি একটা মানে সহযোগিতা আসার দরকার আছে। যদি আসে তাহলে এই দেশে আপনার যে বেকারত্বর যে বিষয়টা এখন খুব বেশি করে দেখা যাচ্ছে, আন্দোলন হচ্ছে, এই বিষয়গুলো কমে যাবে এবং আমাদের দেশে যদি উদ্যোক্তা তৈরি হয় তাহলে দেশের রাজস্ব আয় বৃদ্ধি পাবে। আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমরা যে বিষয়টাতে কথা বলছিলাম, যে বলতে চাচ্ছিলাম যে শুল্ক নিয়ে যে কথাটি বলছিলেন যে গ্রিন প্রোডাক্টের উপর আমাদের এখানে এখনো শুল্কটা আগের মতো হয়ে দাঁড়ায় নাই। আসলে এই ক্ষেত্রে আসলে আপনার কি মনে হয় যে সরকারের বা যারা এতে সংশ্লিষ্ট যারা আছেন তাদের আসলে কি করা উচিত? তাদের এই বিষয়টা খুব ভালোভাবে নিজেরা খতিয়ে দেখতে হবে তাদেরকে, যে না আসলে বিষয়টা কেমন। যখন তারা এটা বাইরের দেশের সাথে কম্পেয়ার করবেন তখন তারা খুব সহজে বুঝতে পারবেন যে না এটা এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে এই সেক্টর যাচ্ছে, তাহলে সেক্টরটা আগানোর জায়গাটা কিন্তু বন্ধ হয়ে গেল। মানে যেভাবে এটা ম্যাসিভ, যেহেতু এটা খুব ভালো একটা প্রোডাক্ট, হ্যাঁ, পুরো এমনকি এটা মানে আমাদের দেশের বাইরে একজন ব্যক্তি দিনে 10টা পেপার কাপ ইউজ করে, হিউজ কোয়ান্টিটি অফ, হ্যাঁ। আমি জানেন না ইপিবির মাধ্যমে আমি দুবাইতে একটা ফেয়ার করছিলাম 2016-তে, সেখানে শুধু একজন ক্লায়েন্ট আমাকে মাসে 25 কন্টেনার অর্ডার দিয়েছে বাহারাইনে। মানে এটা একটা হিউজ সেক্টর, হ্যাঁ। তো সেই সেক্টরটা আমরা যদি আগাইতে পারতাম তাহলে তো এটা নতুন একটা উইং আমাদের খুলতো বাংলাদেশে এক্সপোর্টের ক্ষেত্রে বলেন এবং দেশের ইউজের ক্ষেত্রে। তো এইখানে আসলে
সরকারের উচিত এটাকে নিয়ে খুব ভালোভাবে একটু চিন্তাভাবনা করা এবং এটা একটা সিদ্ধান্তে আসা। শেষ একটা প্রশ্ন আপনার কাছে জানতে চাই, আপনি উদ্যোক্তা হিসেবে জাতীয় পুরস্কার প্রাপ্ত, সেই বিষয়টা আসলে বলুন, সেই অভিজ্ঞতাটা একটু বলুন। অভিজ্ঞতাটা ছিল আসলে আমার পেপার কাপ, যেটা পেপার কাপের আমার বটমে একটা আমাদের থাকে, কোম্পানির নাম থাকে, ওয়েবসাইট থাকে। তো বেসিক্যালি এসএমই ফাউন্ডেশন, যারা জানেন যে ক্ষুদ্র মাঝারি শিল্প নিয়ে কাজ করেন, ওনারা এই প্রোডাক্টটা মার্কেট থেকে ওনারা কালেক্ট করার পর আমাকে কল দেন, হ্যাঁ, আমাদের কোম্পানিকে, যে আপনারা কোথায় আসেন। তখন ওনারা আসেন, ভিজিট করেন, আমাদেরকে নিয়ে অনেক কাজ করেন, ডকুমেন্টেশন দেখেন, ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে ট্যাক্স ভ্যাট সব ঠিক আছে কিনা, প্রোডাক্ট সম্বন্ধে জানেন, টেস্ট রিপোর্ট দেখেন। এগুলো দেখার পরে তারা আমাদেরকে আসলে কিছু বলেন নাই প্রথমে, হ্যাঁ, পরে একসময় বলেন যে না, আপনাদেরকে আমরা ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে মনোনীত করতেছি, মানে এটা ফাইনাল না। এরপরে ভিডিও নেন আমাদের উপরে, বাট যেদিন আমি অ্যাওয়ার্ডটা পাই তার আগের দিন বেসিক্যালি আমাকে জানানো হয়। আচ্ছা, উদ্যোক্তা হিসেবে এই অর্জনটা আসলে কিরকম ফিল হয়? না, ওইটা তো অসাধারণ ফিল ছিল। ওই সময়ের ফিলটা তো আসলে আমি বলে বোঝাতে পারবো না। সবচেয়ে বড় কথা, আমার কাছে অবিশ্বাস্য লাগতেছিল যে আমি খুব ছোট্ট ফ্যাক্টরি থেকে শুরু করলাম, আমাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হবে, এটা আমার কাছে বিলিভ হচ্ছিল না। এমনকি আমি ওই প্রোগ্রামে যাওয়ার পরে দেখার পরে বিলিভ হয়েছে যে না, দিস ইজ ট্রু, যে আমি এটা পাচ্ছি। জি, ধন্যবাদ সাজিদুর রহমান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।